আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশেষ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, জাতির আত্মপরিচয়ের বিষয়, সেটি নিয়ে আপনাদের সামনে কিছু কথা এবং আমাদের কর্মসূচি তুলে ধরব। বন্ধুরা, আপনারা জানেন স্বাধীনতার 54তম বার্ষিকী এবং 55তম দিন। এই দিনটি এমন একটি অবিস্মরণীয় মহিমান্বিত দিন, বিশ্বের মানচিত্রে একটি জাতির ভৌগোলিক সীমা এবং তার স্বাধীন পতাকা নিশ্চিত হয়েছিল। উপস্থিত সাংবাদিক ভাইরা, আর এই অর্জনের পিছনে অগণিত মানুষের আত্মদান, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। দীর্ঘদিন স্বাধীনতার সংগ্রাম, স্বাধিকারের সংগ্রামের পরে একটি কঠিন মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতার আলোকোজ্জ্বল সূর্যকে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন, জাতির একটি ক্রান্তিকালে দিশাহীন মানুষ কি করবে এই সিদ্ধান্তহীনতায় যখন গোটা জাতি দুর্দশাগ্রস্ত অনেকটাই, এই মুহূর্তে দিশারি হয়ে যিনি এসেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে, তিনি মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিনের মেজর সেই দিশাহীন জাতি, কাণ্ডারিহীন জাতি এবং জাহাজের সারেংহীন জাহাজে সেদিন প্রধান দিশারি হিসাবে তিনি গোটা জাতিকে আলো দেখিয়েছিলেন এবং এদেশের তরুণ, কৃষক, শ্রমিক, ছাত্র যারা মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখেছিল তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। সুতরাং বহু রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা। সুতরাং এই স্বাধীনতাকে নিয়ে যখন কেউ চিনিমিনি খেলে, এই স্বাধীনতাকে কেউ যখন একেবারে মনে করে যে টেন্ডার করে তাদের নিজস্ব ব্যক্তিগত নির্মাণ এবং সম্পত্তির মতো তারা ভাবে, তখন এদেশের মানুষ কখনো এটিকে সহ্য করেনি। বন্ধুরা আমার, সারা জাতি যে যুদ্ধ চাপিয়ে পড়েছিল, আমি আগেই বলেছি, ছাত্র, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, পেশাজীবী সবাই ঝাঁপিয়ে পড়েছিল। অথচ কোন একটি রাজনৈতিক দল যারা 5ই আগস্টে দেশ ছেড়ে যারা চলে গিয়েছে, তারা এটিকে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। বিভিন্ন স্বাধীনতাকামী রাজনৈতিক দল দীর্ঘদিনের স্বাধীনতা সংগ্রামের যে ফলশ্রুতি মুক্তিযুদ্ধ, যেখানে দল মত নির্বিশেষে প্রত্যেকের অংশগ্রহণ, সেটিকে তারা টলারেট করেনি। এটি একদলীয় কর্তৃত্ববাদী শাসনের মধ্যে দিয়ে তারা স্বাধীনতার অব্যবহিত পর থেকেই শুরু করেছে লুটপাট, গম চুরি, চাল চুরি। সেই সময়ে ছিল লাইসেন্স পারমিটের অবাধ আত্মসাতের এক ভয়ঙ্কর দুঃশাসন, শেখ মুজিবের দুঃশাসন। চোরাচালানি, চোরা কারবারি এবং লাইসেন্স পারমিট আওয়ামী লীগের লোকজনদের রমরমা পরিস্থিতি। গোটা জাতি না খেতে পেয়ে, দুর্ভিক্ষে, দুর্দশায়, মৃত্যুর মুখে পতিত হয়েছে। তাদের দিকে কোনো ভ্রুক্ষেপই করেনি। ভ্রুক্ষেপহীন আওয়ামী সরকার সেদিন সোনার মুকুট মাথায় দিয়ে
তাদের সন্তানদের বিয়ে দিয়েছে। সারা জাতির রক্তাক্ত যে অর্জন, অগণিত শহীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি অপমানিত করে তারা বাংলাদেশকে তাদের কবজায় দিয়ে তারা যে জমিদারি শাসন তৈরি করেছিল, এর ভিতরে ভিতরে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এরপর তাদের অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্র চক্রান্তের পরে বহুদলীয় গণতন্ত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্রের চেতনা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে 7ই নভেম্বর এক ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসীন হলেন। আপনারা সকলেই জানেন, আমার নতুন করে বলার কিছু নাই। বহুদলীয় গণতন্ত্রের পথ চলা, বহু সংবাদপত্রের মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করার সময় হচ্ছে জিয়াউর রহমানের সময়। উন্নয়ন, উৎপাদন এবং মানুষকে কর্মে প্রবৃত্ত করা এবং মানুষের কর্মসংস্থানের সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আইনের শাসন প্রতিষ্ঠার সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আমি প্রায় বলি, এবং সেই সময় একটা কথা প্রচলিত ছিল যে মানুষ সেই সময় ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। আইন শৃঙ্খলার পরিণতি এমন একটি উন্নততর অবস্থার মধ্যে চলে গিয়েছিল। বন্ধুরা, আজও যেমন ঠিক তখনও একই অবস্থা ছিল। চক্রান্তকারীরা, যাদেরকে বিদেশ থেকে মদত দেওয়া হয়, সেই পরাজিত শক্তি নানাভাবে নানা কায়দায় চক্রান্ত করতে করতে দেশের একজন শ্রেষ্ঠ সন্তান, দেশের একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের এক অনন্য মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষককে হত্যা করা হয়েছে চট্টগ্রাম কালুরঘাটে, চট্টগ্রামে সার্কিট হাউসে। আবার গণতন্ত্র অবরুদ্ধ, আবার গণতন্ত্র হত্যা, আবার তার সহধর্মিনী শহীদ রাষ্ট্রপতি জিয়ার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের 9 বছরের এক অবিসংবাদিত নেতৃত্বের মধ্যে দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আবার গণতন্ত্র ফিরে পাওয়া। এই বারবার বিএনপি এবং তার নেতৃত্বে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যে সংগ্রাম, যে ত্যাগ, যে তিতিক্ষা তারা দেখিয়েছেন, এটা ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হিসেবে আজও মানুষের কাছে প্রতিষ্ঠিত আছে। শেখ হাসিনা আইন দিয়ে, আদালত দিয়ে, জোর করে, হুমকি দিয়ে, রাইফেলের মুখে ইতিহাস বদলাতে চেয়েছেন, কিন্তু মানুষ সেই ইতিহাস শোনেনি, মানুষ সেই ইতিহাসকে গ্রহণ করেনি। ছাত্র জনতা যখন তাদের বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, অর্থাৎ ওরা যখন ছোট ছিল, ওরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যখন পড়ছে, তখন প্রকৃত ইতিহাস জানতে পেরে তারা রাজপথে নেমে এসেছে। মিথ্যাচার দিয়ে দেশের বরেণ্য রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করে শেখ হাসিনা তার সাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি অবশেষে সফল করতে পারেনি। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে স্বৈরাচার আসতে পারে কিন্তু স্বৈরাচার টিকে থাকতে পারে না। এই ইতিহাস আমরা সেই মধ্যযুগ এবং আমরা আদিম যুগ থেকে আমরা সেটা দেখে আসছি। যে মাৎসন্যায় বলে একটি কথা, যে অরাজকতার কাল, শেখ হাসিনার যেমন অরাজকতার কাল, এটা 1500 বছর আগেও এই মাৎসন্যায় শব্দটি ছিল, অর্থাৎ বড় বড় মাছ ছোট ছোট মাছকে খেয়ে ফেলত। কিন্তু তারপরেও বিভিন্ন বাংলার বিভিন্ন এলাকার যারা প্রভাবশালী মানুষ, তারা একত্রিত হয়ে তারা যখন একটি শক্তিশালী কেন্দ্রীভূত শাসন তারা তৈরি করেছিল গোপালের নেতৃত্বে। তো এইভাবেই তো আমাদের এদেশের ইতিহাস রচিত হয়েছে। সংগ্রাম, আন্দোলন, উৎপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করা, সেই ধারাবাহিকতারই আমরা উত্তরাধিকার, আমরা সেটাই আজও বহন করছি। আজ সেই উত্তরাধিকারের আরেকজন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শত লাঞ্ছনা, বঞ্চনা, শারীরিক অত্যাচার, তার উপরে যে নির্মমতা দেখানো হয়েছে, সবকিছুকে সে হজম করে, বরণ করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন। অনেক দূরে ছিলেন, কিন্তু দিন রাত অবিশ্রান্ত তার পরিশ্রমের মধ্যে দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সব মিলিয়ে ছাত্র জনতার যে আন্দোলন জুলাই আগস্টের, যেটি বিজয় লাভ করেছে 5ই আগস্টে, সেটি সমর্থন হয়েছে। এর পেছনের কারিগর হিসাবে, এর নেতৃত্ব হিসাবে
তারেক রহমানের ভূমিকা এদেশের ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবে। মনে করি যে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তিত রূপ, সেই পরিবর্তিত রূপে অতীতের গত যে সরকার, সেই সরকারের যে অব্যবস্থাপনা, লুটপাট এবং তারা যে লুটপাটের জন্য জনগণের প্রতি যে উদাসীনতা দেখিয়েছে, সেটা যেন না হয়, সেটার পুনরাবৃত্তি যেন না হয়। বন্ধুরা আমার, যদিও এই ঈদ উল ফিতরে নিত্য পণ্যের কিছুটা দাম কমলে পড়েও ডাল, তেল, মুরগির বাজার এখনো অস্থির রয়েছে। এটা কিন্তু হু হু করে বাড়ছে। তো মূল মানুষের তো এখনো স্ট্যাপল ফুড হচ্ছে, প্রধান খাদ্য হচ্ছে চাল। তো চালকে তো নিয়ন্ত্রণ করা দরকার। সরকারের এই দিকে কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এই পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই পবিত্র ঈদ উল ফিতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এদেশের মানুষ এখনো উদ্বিগ্ন। কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন, যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়ি যেতে হবে। পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরো আতঙ্কিত হয়ে পড়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই আরো বেড়ে গেছে। পুলিশ কমিশনার তো ওনার প্রধান দায়িত্ব হচ্ছে কি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা। তার বক্তব্যে মানুষ যদি আতঙ্কিত হয়, তাহলে এটা তো এক ধরনের নৈরাজ্যের সামিল বলে আমরা মনে করি, নৈরাজ্য সৃষ্টির সামিল হবে বলে মনে করি। সেখানে আরো সতর্ক বক্তব্য দিয়ে তার যে ফোর্স, এই শহরের নিরাপত্তার প্রধান কর্মকর্তা হচ্ছেন তিনি। তো তাকে তো মানুষকে আশ্বস্ত করতে হবে, পাড়ায় মহল্লায় নিরাপত্তা বৃদ্ধি করতে হবে, চুরি ছিনতাই বন্ধ করতে হবে। আমাদের যে দেশে আমাদের চোখের সামনে ছিনতাই হয়ে যায়, কারোর বাজার থেকে আসলে সিএনজির মধ্যে বসে থাকা কোন নারীর গলার সোনার চেন আমি নিজের চোখে দেখেছি, ছিনতাই করে নিয়ে যাচ্ছে। কেন যুগের পর যুগ ধরে এই ধরনের ছিনতাইকারীরা রাজত্ব করবে? কেন? এটা তো একটা পুলিশের সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার ছিল। না করে যদি বলেন যে আপনারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিবেন, তাহলে পুলিশ প্রশাসন আছে কেন? পুলিশ কমিশনার তাহলে দায়িত্বটা কি? তাকে তো অতন্দ্রভাবে পাড়ায় মহল্লায় এই ঈদের সময় কেন সব সময় তাকে অতন্দ্র থাকতে হবে মানুষের নিরাপত্তার জন্য। বন্ধুরা আমার, সড়কের অবস্থাও তো খুব একটা ভালো না। খানাখন্দে আপনার ভরে আছে, সেগুলো যে করবে সঠিকভাবে, এটার যে মেরামত করা, সেটা এখনো হয়ে ওঠেনি। তো এটাই তো হচ্ছে নাগরিকদেরকে সুবিধা দেওয়ার, তাদেরকে স্বস্তি দেওয়ার, স্বচ্ছন্দ দেওয়ার দায়িত্ব সরকারের। তো সরকার যদি এই কাজগুলো থেকে যদি দূরে থাকেন এবং কোন সময়ে কোন কাজটি করতে হবে জনগণের উপকারার্থে, সেটা না করতে পারলে জনগণ তো মুখ ফিরিয়ে নেবে। তো এই কাজগুলো একান্ত হওয়া দরকার বন্ধুরা আমার। কারণ এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের ফসলের সরকার। যারা গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ 16 বছর অবদান রেখেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন তাকে সমর্থন করছে, প্রতিনিয়ত তাদেরকে সমর্থন করেছে। আমরা তাদের যে ভালো কাজ, সেই ভালো কাজকে আমরা অভিনন্দিত করেছি। আমরা বলেছি যে অন্যান্য, এই যে এখনই বললাম, অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা কমেছে, কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে, তারপরে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। তো এটা তো হচ্ছে অত্যন্ত এসেনশিয়ালের মধ্যে 1 নম্বরে চাল। তো এটা তো বড় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। কারণ পরাজিত শক্তির দোসরদের হাতে প্রচুর টাকা। এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই। তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নানা বিষয়ে তারা করছে। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন, একটি স্বাধীন রাষ্ট্রের
প্রধান উপদেষ্টা, সেটাকে নিয়ে এমন ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসাল্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। আমরা তো এই বিষয়গুলো এমনি এমনি আপনাদেরকে বলছি না, আমরা এই গুজবের যে পরিসর এবং এর যে ডাইমেনশন, এটা দেখেই আজকে আপনাদের সামনে বলছি, এটা নিশ্চয়ই পরাজিত ফ্যাসিবাদের দোসররা এই কর্মকাণ্ডটি করছেন। আপনার গত শুক্রবারে পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পাই কি করে? এটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছে। কি উদ্দেশ্যে, কেন তারা এটা করছেন? নিশ্চয়ই তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান করবেন, কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থাকে, সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন, তাহলেই তো আমরা যেটা বারবার বলে আসছি, দোসররা তারা কিন্তু বসে নেই। এটা অত্যন্ত অ্যালার্মিং। আমি কি বলে গণমাধ্যমেই পড়েছি, পুলিশ ক্লাবের মধ্যে অর্ধশত গোপন তারা বৈঠক করছেন। কি আলাপ হয়েছে? নিশ্চয়ই যাদের হাতে সমস্ত ধরনের অন্তর্ঘাত, সমস্ত ধরনের সামাজিক বিশৃঙ্খলা, সেটাকে দমন করা, সেটাকে নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব, তারা যদি গোপন কোনো বৈঠকের মধ্যে অংশগ্রহণ করে, এটা তো ভয়াবহ ব্যাপার। এটা অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে কি চোখ রাখছেন? এটা একটা, বন্ধুরা, আমরা আমাদের মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে এখন আমি আপনাদের সামনে কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল 25শে মার্চ বরাবরের মতো 26শে মার্চের আগের দিন সকাল 11টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় দেশের বরেণ্য বুদ্ধিজীবী বৃন্দ আলোচনা করবেন, দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আলোচনা করবেন। 26শে মার্চ বুধবার ভোর 6টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। 26শে মার্চ বুধবার সকাল 8টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ, যারা সিনিয়র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল 8:30টায় মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করবেন। 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও শহরের ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবে। ওই দিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ সহযোগী সংগঠন সমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।